আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, প্রধান উপদেষ্টাকে ফোনে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। দেশবাসীকে শান্ত থেকে দোয়া করার আহ্বান ডক্টর ইউনূসের। জুলাই ঐক্যের ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, নির্বাচন নিয়ে দেশটির উপদেশ অগ্রহণযোগ্য পররাষ্ট্র উপদেষ্টা। সন্ত্রাস মাদক চাঁদাবাজ মুক্ত শিবচর গড়ার দাবি মাদারীপুর ১ আসনে ভোটারদের। আসিফ মাহমুদ প্রার্থী হওয়ায় ঢাকা ১০ ঘিরে নতুন সমীকরণ। এবং গাইবান্ধায় চাহিদা বেড়েছে লেপ তোশকের, ব্যস্ত ধুনকররা, স্বল্প মজুরি সহ নানা অভিযোগ কারিগরদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে যান। বুধবার রাত ৯টা ৪০ ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন। জুলাই ঐক্যের ব্যানারে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এদিকে দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। আর বাংলাদেশ হাইকমিশনারকে দিল্লির তলব স্বাভাবিক বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন নিয়ে ভারতের উপদেশ গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির খুনিদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে দুপুরে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। বিক্ষোভ কর্মসূচি উত্তর বাড্ডা এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। নরেন্দ্র মোদী আর হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইছেন, সেই বড় দলকে বলতে চাই, নতুন সালেম হবেন না। ভারতীয় আধিপত্যবাদ চলবে না। এদিকে দুপুরে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত। এ সময় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় দেশটি। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে। বাংলাদেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না বলেও জানায় উপদেষ্টা। ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়েই গেছে। ইদানিং কিছু কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে, তাদেরও নিজস্ব অবস্থান আছে। আমরা জানি যে শেখ হাসিনা ভারতে বসে, এর আগে একটা বিষয় ছিল যে তিনি বক্তব্য দিতেন শুধু আপনার সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সাবসিকুয়েন্টলি আমরা দেখলাম যে মেইনস্ট্রিম মিডিয়াতেও তো তার বক্তব্য এসেছে এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর প্রভোকেশন আছে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় তাদের যাতায়াত ও অন্যান্য খরচের নির্বাচন কমিশন বহন করবে বলেও জানান তিনি। এ সময় নির্বাচনে প্রার্থীদের অস্ত্র দেবার বিষয়ে নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি বলেও জানান সচিব। এদিকে 14, 18 ও 24 সালের নির্বাচন ও প্রার্থীদের দামি উল্লেখ করে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণে বাধা দিতে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আজ শেষবারের মতো এজলাসে বসবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী ২৭ তারিখে অবসরে যাচ্ছেন তিনি। তবে আগামী রোববার থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি, তাই আজকেই তার শেষ কর্মদিবস। সকাল 10:30টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে প্রচলিত রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা জানাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দখলবাজ মুক্ত শিবচর গড়ার দাবি জানিয়েছে মাদারীপুর ১ আসনের ভোটাররা। তবে ঘোষিত সময়সূচি অনুযায়ী ভোট আয়োজন নিয়ে শঙ্কা তাদের। নির্বাচিত হলে মডেল উপজেলা হিসেবে শিবচরকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী। জেলা প্রতিনিধি শফিক স্বপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। পদ্মার পাড়ের উপজেলা শিবচর জেলা সদরের চাইতে রাজধানীর সঙ্গে এলাকাবাসীর যোগাযোগ বেশি। পদ্মা সেতু নির্মাণের পর যোগাযোগ আরও সহজ হয়েছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা ঘুরে বেরিয়েছি শিবচরের আনাচে কানাচে। এখানকার ভোটাররা জানান, বিগত আমলে মহাসড়কের উন্নয়ন হলেও শিল্প কারখানা গড়ে না ওঠায় এলাকায় কর্মসংস্থানের অভাব রয়েছে। বাধ্য হয়েই কাজের জন্য ঢাকায় ছুটতে হয় তাদের। কিছু রাস্তাঘাট আছে ভাঙ্গাচুরা, কিছু আছে, তারপর কিছু ওই যে হাজারি আছে, সন্ত্রাসী এইগুলি সব কিছু বন্ধ হয়ে যাব। সংসদ নির্বাচনে আমি আমার যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে, আমার মূল্যবান ভোট দিয়ে আমি জয়যুক্ত করতে পারবো এবং দেশ এবং জাতির কল্যাণে সে অবশ্যই কাজ করবে। এ আসনে প্রথমে বিএনপির মনোনয়ন পান কামাল জামান মোল্লা। তার মুখে জয় বাংলা স্লোগান ও আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি ভাইরালের পর মনোনয়ন স্থগিত করে দল। পরে মনোনয়ন দেয় নাদিরা আক্তারকে। নির্বাচিত হলে শিবচরকে আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার নাদিরা আক্তারের। আমার প্রথম লক্ষ্য থাকবে যে এই বেকার সমস্যা থেকে উত্তরণের জন্য, আর রাস্তাঘাট থেকে শুরু করে আপনার নদী খনন, খাল খনন, এই দিকে আমার মনোযোগ থাকবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থাটার অবস্থাও বেশ খারাপ, আমার এই দিকটাই বেশ ভালো খেয়াল থাকবে। এ আসনে জামাতের প্রার্থী গোলাম সরোয়ার হোসেন মৃধা বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার বইছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। বর্তমান সময়ে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি যে সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, দখলবাজি, এই যত কিছু চলছে এগুলো অপনোদনের জন্য, নির্মূলের জন্য একমাত্র সুশাসনেই সম্ভব। যে প্রার্থী নির্বাচিত হোক তার কাছে সন্ত্রাস আর মাদকমুক্ত শিবচর গড়ার প্রতিশ্রুতি চান ভোটাররা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মাদারীপুর। ঢাকা ১০ আসনে এখনো জমে ওঠেনি প্রচারণা। পুরোদমে নির্বাচনী আমেজ লাগেনি। তবে নানা সামাজিক অনুষ্ঠানে গিয়ে দোয়া এবং সমর্থন চাইছেন প্রার্থীরা। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনের ঘোষণা দেয়ায় আসন ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ভোটাররা বলছেন, সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজদের দৌরাত্ম্য দূর করে জানমালের নিরাপত্তা দেবে এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নির্বাচনী এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ এবং কামরাঙ্গীর চরের কিছু অংশ নিয়ে ঢাকা ১০ আসন। ক্ষুদ্র থেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক এলাকা সহ নানা কারণে গুরুত্বপূর্ণ আসনটিতে রয়েছে মাদক, সন্ত্রাস সহ নানা ধরনের অপরাধ। নির্বাচনকে সামনে রেখে নতুন আশায় বুক বাঁধছেন এই এলাকার বাসিন্দারা। বলছেন, জানমালের নিরাপত্তা বিধানে কাজ করতে হবে জনপ্রতিনিধিদের। দলীয় দৃষ্টিকোণ থেকে মানুষকে হ্যারাসমেন্ট করা, বিভিন্ন এগুলো আমরা তো চাই না। আসলে আমরা তো সাধারণ মানুষ, আমরা শান্তি চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন প্রতিনিধি চাই, যিনি আপনার আসলে লোভ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন এবং মানুষের খবর নেবেন এবং ওনার নিজের আখের গুছানোর কিছু থাকবে না। ছোটখাটো ব্যবসা করে খাই এমন একজন লোক আসুক, যেন কোনো চাঁদাবাজি কোনো না হয়, আমরা যেন শান্তিতে ব্যবসা করে খাইতে পারি। ঢাকা ১০ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ রবিউল আলম রবিন। ভোটারদের চাহিদা এবং এলাকার সার্বিক উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানান তিনি। সমস্যাগুলো আমরা চিহ্নিত করেছি এবং সমস্যাগুলি সমাধানের জন্য যে কর্তৃপক্ষ আছে তাদের নজরদারিতে এনে অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলের মানুষ যেন সেই সুবিধাটা পায়, সমস্যাগুলি যেন সমাধান হয়, সে ব্যাপারে আমার কমিটমেন্ট রয়েছে, দায়িত্ব রয়েছে। এটা আমি উপলব্ধি করি এবং আমার বিশ্বাস জনগণকে আমি সেটা আশ্বস্ত করতে
সক্ষম হচ্ছি। এদিকে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারও ভোটের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচিত হবার পর এলাকার মানুষের সুখে দুঃখে জনপ্রতিনিধিদেরকে কাছে চান ভোটাররা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এখন নরসিংদীতে আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সিনথিয়া, বর্তমানে আমরা অবস্থান করছি নরসিংদী সদরের 1 আসনে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে। আমরা কিন্তু চলে এসেছি জেলখানার মোড়ে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করেছি এবং এই এলাকার বিভিন্ন স্থানে আমরা ঘুরে দেখেছি। এলাকায় কিন্তু বেশ জোরসোরভাবে চলছে আগামী নির্বাচনের প্রচারণার কাজ। এই এলাকার যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু মাইকিংয়ের পাশাপাশি বিভিন্ন মিটিং এবং উঠান বৈঠক কিন্তু তারা প্রতিনিয়তই প্রচারণার কাজে চালিয়ে যাচ্ছেন। আমরা এলাকার স্থানীয় মানুষদের সাথে কথা বলেছি। তারা যতটুকু জানিয়েছেন, এই নরসিংদী এলাকার উপর দিয়ে কিন্তু সিলেট যে মহাসড়ক রয়েছে, এই সিলেট মহাসড়কে দীর্ঘদিন যাবৎ উন্নয়নমূলক কাজ চলছে, যার জন্য কিন্তু এই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জলাবদ্ধতা দেখা যায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই এলাকার দুজন স্থানীয় বাসিন্দা। তাদের সাথে জানতে চাই আগামী নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। আগামী নির্বাচন নিয়ে আপনারা কি ভাবছেন? আমরা চাই দেশে সুস্থ সুন্দর নির্বাচন হোক, আমরা যেন ভালোভাবে ভোটটা দিতে পারি। আপনি কি ভাবছেন? যে এলাকার উন্নয়ন কাজ করতে পারে তাকে আমরা ভোট দেব। যেমনটা শুনলেন সিনথিয়া, এই এলাকার মানুষরা কিন্তু আসলে চায় যে এলাকার জন্য কাজ করবেন এবং এই এলাকার যেই সমস্যাগুলো রয়েছেন সেগুলো যে দূর করবেন তাকেই কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই ছিল আমার কাছে নরসিংদী 1 আসন থেকে সালাম স্টিল ভোটের গাড়ির সর্বশেষ। শান্ত, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা 2 সদর বারহাট্টা ও 3 আটপাড়া কেন্দুয়ায় জমে উঠেছে ভোটের লড়াই। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। নেত্রকোনা 2 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত অধ্যাপক আনোয়ারুল হক, জামায়াতের অধ্যাপক মাওলানা এনামুল হক, এনসিপির ফাহিম রহমান খান পাঠান এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের গাজী আব্দুর রহিম রুহি। অন্যদিকে নেত্রকোনা 3 আসনের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপি ডক্টর রফিকুল ইসলাম হিলালি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের খায়রুল কবির নিয়োগী। শীতের আগমনে গাইবান্ধায় চাহিদা বেড়েছে লেপ তোশকের, এতে ব্যস্ততা বেড়েছে ধুনকরদের। তবে গত বছরের চেয়ে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। অন্যদিকে জায়গা সংকট, স্বল্প মজুরি সহ নানা অভিযোগ কারিগরদের। যদিও ধুনকর পোশাকে বাঁচিয়ে রাখতে সহযোগিতার কথা জানিয়েছে জেলা প্রশাসন। গাইবান্ধা প্রতিনিধি ইদ্রিসুজ্জামান মোনার রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের উত্তরে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে লেপ তোশকের দোকানে। গাইবান্ধা পৌর এলাকার কাঁচারি বাজারে দেখা যায় ধুনকরদের ব্যস্ততা, তবে দাম বেশি রাখার অভিযোগ ক্রেতাদের। তবে দোকানিরা বলছেন গত বছরের তুলনায় কাপড় ও তুলোর দাম বেশি। তারা জানান গত বছর 30 টাকা কেজি দরের তুলা এবছর 60 টাকা। এতে 700 থেকে 900 টাকায় যে লেপ বানানো যেত তা বেড়ে হয়েছে 1500 থেকে 1600 টাকা। আগে আমরা সারাদিন বসেছিলাম, কোনো কাজ কম ছিল না, এখন কাজ বাড়ছে। এই বছরে এখনকার একটু দামটা একটু বেশি, একটু বেশি। আগে আমি 900-700-র মধ্যে বানাতে পারছি, এখন তো সেটা হচ্ছে ডাবল বাড়ে। অন্যদিকে কারিগরদের দাবি কাপড় ও তুলার দাম বাড়লেও বাড়েনি মজুরি। সেই সঙ্গে বেড়েছে লেপ তোশক তৈরির স্থান সংকট। আমাদের যে মজুরি এর আগে নিয়েছিলাম সেই মজুরি আছে, মজুরি কোনো বাড়তি হয় নাই। বৃষ্টি বাদলের মধ্যে আমাদের খুব সমস্যা হয়ে যায়। এই বারান্দা যে বারান্দা যায় এই অবস্থারে গায়ে সর, এই অবস্থারে গায়ে সর। জেলা প্রশাসন বলছে ধুনকর পেশাকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা করে যাচ্ছেন তারা। তাদেরকে যদি কোথাও স্থান সংকুলনের পুনর্বাসনের কোনো ধরনের সুযোগ আমাদের থেকে থাকে, আমরা নিশ্চয়ই তাদের জন্য আমরা কাজ করব এবং তাদের এই প্রফেশনটিকে পুনরুজ্জীবিত করার জন্য জেলা প্রশাসন নিশ্চয়ই আছে।
লেপ্তশোক তৈরির স্থান সংকট নিরসনে শহরের পরিত্যক্ত কাঁচারি বাজারের পুরাতন জর্জকোট এলাকায় প্রয়োজনীয় ঘর নির্মাণ করে দেওয়ার দাবি গাইবান্ধার শতাধিক ধুনকর শ্রমিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভারতে পাচার হওয়া শিশু ও নারী সহ 6 জনকে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছেও হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রামের বাড়ি খুলনার রূপসায় পাঠানো হয়। পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। সংস্থাটি চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন। ভিকটিমরা জানায় তাদের নানা প্রলোভন দেখে খুলনা থেকে সিলেট অঞ্চলের দুর্গম এলাকা দিয়ে আসাম হয়ে ভারতের বেঙ্গালুরুতে পাচার করা হয়। সেখানে পুলিশের হাতে গ্রেফতারের পর দীর্ঘদিন জেলখানা ও শেল্টার হোমে ছিলেন তারা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কূটনীতির মাধ্যমে বা সামরিক শক্তি খাটিয়ে যেভাবেই হোক না কেন ইউক্রেনে নিজেদের লক্ষ্য পূরণ করবে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক সভায় কথা বলেন পুতিন। তিনি বলেন, ইউক্রেন যদি বাস্তবমুখী আলোচনা না চায় তাহলে যুদ্ধের মাধ্যমে ঐতিহাসিক ভূখণ্ডগুলো মুক্ত করবে রাশিয়া। এই যুদ্ধের ক্ষেত্রটা যুক্তরাষ্ট্রের সাবেক সরকারগুলোই তৈরি করেছে বলে অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট। এছাড়াও ইউরোপীয় নেতাদের কড়া ভাষায় সমালোচনা করে পুতিন বলেন, তারা আশা করেছিল রাশিয়ার পতন থেকে তারা লাভবান হবে। এর আগে যুদ্ধ বন্ধের জন্য পুতিন বারবারই ইউক্রেনের দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার দাবি করলেও তা ছাড়তে নারাজ ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনেস্কি বলেছেন, জনগণের রায় ছাড়া এমন পদক্ষেপ নিতে পারবে না তিনি। এদিকে কিয়েভের প্রতি সমর্থন জারি রাখতে বুধবারও ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জর্জিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে দুটি প্যানেল, শামীম শান্ত এবং বাবুল হাসান প্যানেল। ঘোষিত ফলাফলে বাবুল হাসান প্যানেল থেকে 1616 ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন আরফিন বাবুল। অন্যদিকে 1559 ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম শান্ত প্যানেল থেকে মোহাম্মদ হোসেন শামীম। এর আগে জর্জিয়া সিটির গ্লোবাল মলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া বিএজি 2025 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএজির প্রধান নির্বাচন কমিশনার রেজা খান জানান, এবারে নির্বাচনে এবারই প্রথম রেকর্ড সংখ্যক 5000-এর বেশি ভোট পড়েছে। দুইটি প্যানেলের মধ্যে ভোটের ব্যবধান ছিল অত্যন্ত কম। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে মাত্র কয়েক ডজন ভোটে ফল নির্ধারিত হয়েছে। ভোটাররা জানান, এটি ছিল সত্যিকারের একটি ক্লোজ ও ম্যাচিউর কমিউনিটি ইলেকশন। অন্যদিকে নির্বাচনের প্রার্থীরা জানান, এবার ভোটাররা শুধুমাত্র প্যানেল নয়, ব্যক্তিত্ব, সক্ষমতা ও ভীষণ বিবেচনা করেই ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যথাযথ মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ও নিউ ইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের 55তম বিজয় দিবস উদযাপন করেছে। বাংলাদেশে আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, বাপা, হিন্দু অফিসার্স সোসাইটি এবং লোকাল 1182 এই বিজয় দিবস ও দিওয়ালের আয়োজন করে। এবারে খেলার খবর। টাই থেকে নিজে গোল করতে না পারলেও ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের 24 ঘন্টায় প্যারিস সেন্ট জার্মেইকে আরও একটি শিরোপা জেতালেন উসমান দেম্বেলে। গোলকিপার মাদভেই সাভানভের অসাধারণ দৃঢ়তায় টাই ব্রেকারে 2-1 ব্যবধানে পরাজিত করে পিএসজি। একে একে 4টি শট ঠেকিয়ে দেন পিএসজির এই রুশ গোলকিপার। ফ্লামিঙ্গোর স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল পিএসজি। নির্ধারিত সময়ে খেলা 1-1 ড্র ছিল। পরাগারমানের রিপোর্ট। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ে ফেভারিট ছিল ইউরোপ সেরা পিএসজি।
প্রতিপক্ষ ফ্লেমিঙ্গো ব্রাজিলের দল বলে চিন্তার ভাঁজও ছিল লুইস এনরিকের কপালে। তবে পুরো ম্যাচে 60% বেশি বল নিজেদের দখলে রাখা এবং আক্রমণে আধিপত্য বিস্তার করা পিএসজি 38 মিনিটে খাবিচা কাবারাতসা খেলিয়ার গোলে লিড নেয়। বিরতির পর খেলার 62 মিনিটে ব্রাজিল দলটির জর্জিনিও স্পট কিকে ম্যাচে 1-1 সমতা ফেরান। বাকি সময় এবং অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা পায়নি। শিরোপা নির্ধারণে খেলা গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টি শুট আউটে শুরু হয় রোমাঞ্চ। নিজেদের প্রথম শটে দুদলই গোল পায়। এরপরে শুরু হয় সাফান অফ ম্যাজিক। একের পর এক 4টি শট রুখে দিয়ে পিএসজিকে তিনি শিরোপা উৎসবে মাতিয়ে তোলেন। 2025 সালটা স্বপ্নের মতো কাটলো পিএসজির। চলতি বছরে ট্রেবল জয় সহ মোট 5টি শিরোপা ঘরে তুলল লুইস এনরিকের দল। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, প্রধান উপদেষ্টাকে ফোনে জানিয়েছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। দেশবাসীকে শান্ত থেকে দোয়া করার আহ্বান ডক্টর ইউনূসের। জুলাই ঐক্যের ভারতীয় হাইকমিশন ঘেরা কর্মসূচিতে পুলিশের বাধা, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব। নির্বাচন নিয়ে দেশটির উপদেশ অগ্রহণযোগ্য, পররাষ্ট্র উপদেষ্টা। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত শিবচর গড়ার দাবি মাদারীপুরে 1 আসনের ভোটারদের। আসিফ মাহমুদ প্রার্থী হওয়ায় ঢাকা 10 ঘিরে নতুন সমীকরণ। এবং গাইবান্ধায় চাহিদা বেড়েছে লেপ তোশকের, ব্যস্ত ধুনকররা। স্বল্প মজুরি সহ নানা অভিযোগ কারিগরদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।